দুই স্কুল শিক্ষিকা নেহা এবং অনুজা জনগণনার কাজে গিয়ে পৌঁছায় জনবসতি থেকে দূরে একটি নির্জন বাড়িতে, যে বাড়িতে লুকিয়েছিল একটি ভয়ঙ্কর রহস্য। বাড়ির ভয়াবহতা সম্পর্কে অজ্ঞাত এই দুই মেয়ে সেই বাড়িতে পৌঁছানোর পরে তাদের যা করুণ পরিণতি হয় তা হাড় হিম করে দেওয়ার জন্যই যথেষ্ট। আমার আবারও অনুরোধ রইল, দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এই কাহিনী দেখা থেকে দূরে থাকবে। ভারতের নাগপুরে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভির কাহিনী প্রত্যেক মুহূর্তে তোমাদের হার্টবিট নিয়ে খেলবে। মুভি শেষ হলেও মুভির মধ্যে থাকা বিভিন্ন স্পর্শকাতর দৃশ্যগুলো দীর্ঘ সময় ধরে তোমাদের তাড়া করে নিয়ে বেড়াবে। তাহলে চলো হৃদয় শক্ত করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। তো কাহিনী শুরু হয় শহর থেকে দূরে একটি নির্জন এলাকায়, যেখানে আমরা এক ব্যক্তিকে ইলেকট্রিক পোলে কিছু নাম্বার লিখতে দেখি। লোকটি পেশায় একজন ইলেকট্রিশিয়ান, মূলত গ্রামে গ্রামে ঘুরে কারেন্টের পোল গোনাই তার কাজ। এবার পোল গুনতে গুনতে লোকটি সেই এলাকায় নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা একটি বাড়ির কাছে আসে। দীর্ঘ সময় ধরে একটানা রোদে গরমে কাজ করার জন্য লোকটির তৃষ্ণা পায়। তো সামান্য জল চাওয়ার জন্য লোকটি সেই বাড়ির দরজা নক করতে শুরু করে। এরই মধ্যে লোকটি ঘরের ভিতর থেকে কোনো মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর একই সঙ্গে একটি সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজও শোনা যায়। লোকটি প্রায় খানিক সময় ধরে দরজা নক করার পরে এক পর্যায়ে এক মহিলা এসে বাড়ির দরজা খুলে দেয় এবং এখানেই এই দৃশ্য ব্ল্যাক আউট হয়। কাহিনী গিয়ে পৌঁছায় অনুজা নামের একটি মেয়েকে দেখানোর মাধ্যমে। অনুজা খুবই সাধারণ একটি মেয়ে। বহু বছর আগে তার মা মারা গেছে, আর তখন থেকে তার বাবা একা হাতে অনুজাকে মানুষ করে এসেছে। অনুজা খুবই কেরিয়ার ওরিয়েন্টেড মেয়ে। পেশায় সে একজন সরকারি স্কুলের শিক্ষিকা। পেশার কারণে তাকে তার বাড়ি ছেড়ে শহরে গিয়ে থাকতে হয়। আর তাছাড়া অনুজার বিয়েও ঠিক হয়ে গেছে। আশীর্বাদী অনুষ্ঠান শেষে তার বিয়ের দিন সামনেই আসতে চলেছে। এই পর্যায়ে আমরা দেখি অনুজার হবু স্বামী অনুজার এই চাকরি করার বিষয়টা মেনে নিতে পারেনি। তার ইচ্ছা বিয়ের পরে অনুজা যেন জব ছেড়ে দেয় আর একজন সাধারণ বিবাহিত মেয়ের মতোই জীবন কাটায়। শুধুমাত্র অনুজার হবু বর দীনেশই নয়, অনুজার বাবাও সেই একই ইচ্ছা পোষণ করছিল যে অনুজা বিয়ের পরে চাকরি ছেড়ে দিয়ে তার নিজের শহরে এসে সংসার সামলাবে। তবে অনুজার এই বিষয়টা পছন্দ নয়। সে নিজের উপার্জনের পয়সায় বাকিটা জীবন কাটাতে চায়। যাই হোক, অনুজা স্কুলে আসে। তখন অমল নামের এক কলিগ নানান বাহানায় অনুজার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অনুজা তাকে পাত্তাই দেয় না। অমলের এসব চেষ্টার মধ্যেই সেখানে আসে তাদের আরও এক কলিগ নেহা। স্কুলে ক্লাস চলাকালীন কালেক্টর অফিস থেকে অনুজাকে ডাক পাঠানো হয়। প্রধানত জনগণনার কাজের জন্যই তাকে ডাকা হয়েছিল। ভারতে প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা করানো হয়। বাড়িতে বাড়িতে এসে কিছু সরকারি আধিকারিক পরিবারের সদস্য সংখ্যা, তাদের নাম, বয়স এবং সমস্ত কিছুর ডিটেলস নিয়ে যায়। এক্ষেত্রে সেই কাজের দায়িত্ব দেওয়া হয় অনুজাকে। তো সুপারভাইজার অনুজার পার্টনার হিসেবে অমলকে ঠিক করে। এই বিষয়টাতে অমল খুব খুশি হয়ে যায়, কিন্তু অনুজা তার সুপারভাইজারকে বলে, স্যার, আমি কোনো পুরুষের সাথে যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করব না। আপনি অনুগ্রহ করে আমার সঙ্গে অন্য কোনো মহিলা পার্টনার ঠিক করে দিন। তো সেখানে নেহাও উপস্থিত থাকে। নেহা তৎক্ষণাৎ অনুজার সাথে যেতে রাজি হয়ে যায়। এবার পরের দিন অনুজা এবং নেহা একের পর এক গ্রাম ঘুরে প্রত্যেকটি বাড়ির সদস্যদের ডিটেলস বের করতে শুরু করে। এইভাবে ঘুরতে ঘুরতেই এই দুইজন গ্রাম থেকে দূরে সেই বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে কাহিনীর শুরুতে সেই ইলেকট্রিশিয়ান পৌঁছেছিল। নেহা অনুজাকে বাধা দিয়ে বলে, এই বাড়িতে মনে হচ্ছে কেউ থাকে না, তাই এখান থেকে আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু অনুজা তারপরেও সেই বাড়ির ভিতরে যেতে থাকে। অনুজা নেহাকে নিয়ে সেই বাড়ির দরজা নক করতে শুরু করে, তবে কারোর আওয়াজ শোনা যায় না। অনুজা এবং নেহা ভাবে যে নিশ্চয়ই এই বাড়ির ভিতরে কেউ নেই। এবার দেখতে দেখতেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। কোনো মতে তারা ফাইল মাথায় নিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করে। এমন সময় সেই বাড়ির দরজা হঠাৎ করে খুলে যায়। দরজা খুলে 18 থেকে 20 বছর বয়সী একটি যুবতী মেয়ে। মেয়েটি হাফ দরজা খুলে জিজ্ঞাসু চোখে দাঁড়িয়ে থাকে। তো অনুজা এবং নেহা তাদের পরিচয় জানিয়ে বলে যে আমরা জনগণনার কাজে এখানে এসেছি। কিন্তু এত কিছু জানার পরেও মেয়েটি দরজা খোলা তো অনেক দূরের কথা, তার মুখ থেকে একটিও কথা বের করে না। এদিকে বৃষ্টির বেগও বাড়ছিল, যে কারণে অনুজা এবং নেহা জোর জবরদস্তি মেয়েটিকে ঠেলে দিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। বাড়ির ভিতরে আসতে
তারা দেখে যে অজ্ঞাত মেয়েটি অন্তঃসত্ত্বা। অনুজা মেয়েটির থেকে তার পরিবার এবং তার ডিটেলস চাইতে শুরু করে। মেয়েটি জানায় তার নাম পর্ণা। অনুজা বলে এই বাড়িতে মোট 4 জন লোক আছে, আমি, ঘনশ্যাম, আম্মা এবং ভোলা। ভোলা আমাদের বাড়ির চাকর। অনুজা মনে করে যে ঘনশ্যাম হয়তো পর্ণার স্বামী। অনুজা পর্ণাকে জিজ্ঞাসা করে, এটা কি আপনার প্রথম বাচ্চা? পর্ণা বলে, না, এর আগেও আমি 4টি সন্তানের জন্ম দিয়েছিলাম, তবে প্রত্যেকবার বাচ্চারা জন্মায় এবং কিছুক্ষণ কান্না করার পরই মারা যায়। কথাটা শুনে চমকে ওঠে নেহা এবং অনুজা। অনুজা বলে, প্রত্যেকবার মারা যায়? পর্ণা অবলীলায় বলে, হ্যাঁ তাই তো। অনুজা জিজ্ঞাসা করে, কোন হাসপাতাল থেকে আপনার বাচ্চার ডেলিভারি হয়? মেয়েটি উত্তর দিতেই যাবে এমন সময় সেখানে এক বয়স্ক মহিলা আসেন, যার নাম লীলা। লীলা এই 2 জনের পরিচয় জানতে চাইলে তারা জানায় যে তারা জনগণনার কাজে এসেছে। লীলা ছিল হ্যান্ডিক্যাপ। পা টেনে টেনে সে বিছানায় এসে বসে। কাহিনীর শুরুতেই সেই ইলেকট্রিশিয়ানকে মূলত এই লীলাই দরজা খুলে দিয়েছিল। যাই হোক, লীলা খুব অভদ্র সুরে তাদের বলে, যদি আপনাদের কাজ হয়ে গিয়ে থাকে তবে আপনারা আসতে পারেন। তারা 2 জনেই সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। অনুজা নেহাকে বলে, পর্ণার গলায় ক্ষতের চিহ্ন তুই লক্ষ্য করেছিলিস? তাদের এই কথাবার্তার মাঝেই সেখানে এক ব্যক্তি আসে, যার নাম ছিল ভোলা। ভোলা অদ্ভুত এক কামুক দৃষ্টিতে এই 2 জনের দিকে তাকিয়ে থাকে, যেন বহু বছর পরে সে প্রথমবার কোনো মেয়ে দেখছে। অনুজা এবং নেহা এত বেশি পাতা না দিয়ে স্কুটি চালিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পরেই কি একটা মনে হতে অনুজা সেই বাড়ির একটা ফটো তুলে নেয়। স্কুলে ফিরে আসতে নেহা দেখে যে তার দাদা স্কুলে এসেছে। নেহার দাদা অজিত নেহার ব্যাপারে খুবই রেস্ট্রিক্টেড। নেহা দ্রুত তার দাদার কাছে পৌঁছাতেই অজিত নেহাকে অপমান করতে শুরু করে দেয়। অজিত বিনা কারণেই তার বোনকে সন্দেহ করত। তার পোশাক আশাক, গতিবিধি সবকিছুর উপরেই অজিতের কড়া নজর ছিল। যাই হোক, সামান্য কথা কাটাকাটির পরে অজিত সেখান থেকে চলে যায়। এদিকে অনুজা বাড়ি ফিরে এলে তার হবু বর তাকে ফোন করে সেই একই কথা শোনাতে থাকে যে অনুজাকে কিন্তু বিয়ের পরে এই চাকরি ছেড়ে দিতে হবে। কিন্তু অনুজার মন পড়ে থাকে সেই বাড়িটির ওপরে। কিছু তো আছে সেই বাড়িতে যেটা স্বাভাবিক ছিল না। তো পরের দিন স্কুলে এসে অনুজা নেহাকে আবারও সেই বাড়িতে যাওয়ার কথা বলে, কারণ পড়ানোর জন্য তার চিন্তা হচ্ছিল। নেহা কোনোভাবেই এই পাগলামিতে সায় দেয় না। অনুজা বলে, তোর কি ওই বাড়ির সদস্যদের সন্দেহজনক লাগেনি? নেহা বলে, হ্যাঁ, তারা প্রত্যেকেই রহস্যজনক ছিল, কিন্তু তাতে আমাদের কি? আমি তো কোনো শর্তেই ওই বাড়িতে যাব না। তবে অনুজার বারবার অনুরোধে শেষ অবধি নেহা অনুজার সাথে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েই ফেলে। বাড়িতে পৌঁছাতেই ভোলা এই 2 জনকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে তাদের সাদর আমন্ত্রণ জানায়। নেহা এবং অনুজা এসে লীলাকে বলে, আমরা কি একবার পর্ণার সাথে দেখা করতে পারি? লীলার উত্তরের অপেক্ষা না করে ভোলা বলে দেয়, পর্ণার শরীর খুব খারাপ, তাই সে নিচে আসতে পারবে না। এটা শোনার পরেও অনুজার জিজ্ঞাসু চোখ দেখে লীলা ভোলাকে কিছু একটা ইশারা করে এবং ভোলা সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে চলে যায় এবং সেখানে আসে এক ব্যক্তি, যার নাম ঘনশ্যাম। ঘনশ্যাম বর্তমানে 5 বছরের মৌন ব্রত পালন করছে, যার মধ্যে 3 বছর অতিবাহিত হয়েছে আর বাকি 2 বছর, যে কারণে ঘনশ্যাম কারোর সাথে কথা বলে না। তার কিছু বলার থাকলে সে নিজের সাথে ভোলাকে সঙ্গে করে নিয়ে যায়। যাই হোক, নেহা জিজ্ঞাসা করে, এতদিনে নিশ্চয়ই পর্ণার ডেলিভারি হয়ে গেছে, বাচ্চা কেমন আছে? লীলা বলে, হ্যাঁ, ডেলিভারি তো হয়েছে, তবে 2 সপ্তাহ আগেই বাচ্চা মারা গেছে। এই বিষয়টিতে 2 জনের মনের সন্দেহের মেঘ আরও বেশি জোরালো হয়। বিষয়টিতে নেহা খুবই ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে, কিন্তু ভোলা তো নাছোড়বান্দা। সে বারবার বলে, আরে চলে যাচ্ছেন যে, আমার হাতের চাটুকু অন্তত খেয়ে যান। এমন সময় আবারও অঝরে বৃষ্টি নামে। তো এই 2 জনের কাছে সেই বাড়িতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না, আর তারা আবারও সেই ঘরেই চলে যায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু বৃষ্টি কমার নাম নেয় না। এক পর্যায়ে রাতে তারা সকলে মিলে ডিনার করতে বসে। নেহা খাবার খেতেই যায়, তখনই ঘনশ্যাম তাকে আটকে দেয়। এই বাড়ির নিয়ম অনুযায়ী তাদের বাড়ির গাভী গঙ্গা খাবার পরেই তারা খাবার গ্রহণ করতে পারবে। ভোলা এসে জানায় সে গঙ্গাকে খেতে দিয়েছে। যাই হোক, সকলে এবার রাতের খাবার খেতে শুরু করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, খাবার পেয়ে দীর্ঘদিনের ক্ষুধার্তের মতো পর্ণা খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে। 2 হাত কাজে লাগিয়ে
পশুসুলভ আচরণে গোগ্রাসে খাবার খেতে শুরু করে। বিষয়টা অনুজা এবং নেহার খুবই অদ্ভুত লাগে। খাবার খাওয়া শেষে ভোলা এই দুইজনকে বিশ্রাম নেওয়ার জন্য একটি আলাদা রুম দেখিয়ে দেয়। আর লক্ষণীয় বিষয় হলো ভোলা নেহাকে খুবই খারাপ দৃষ্টিতে দেখতে শুরু করে। যাই হোক, অনুজা রুমের দরজা লাগিয়ে দেয় এবং বিশ্রাম নিতে শুরু করে। কিছুটা রাত বাড়লে বৃষ্টি থেমে যায়। অনুজা নেহাকে বলে, এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু নেহা বলে, এই মধ্যরাতে অন্ধকারে আমরা কি করে যাব? তার উপরে এই এলাকায় না তো লাইট আছে আর না আছে রাস্তা। তোমার গাড়ি যদি কোনোভাবে মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায় আমরা মহা ঝামেলায় পড়ে যাব। তো তখনই নেহার দাদার ফোন আসে এবং নেহা তার দাদাকে জানায় যে সে অনুজার বাড়িতে আছে আর তার বাড়ি ফিরতে একটু দেরি হবে। এবার তাদের এই কথোপকথনের মাঝেই হঠাৎ কেউ যেন তাদের দরজা নক করে। অচেনা আতঙ্কে আঁতকে ওঠে এই দুইজন। অনুজা হাতে একটি রড লুকিয়ে নিয়ে দরজা খোলে আর দেখে বাইরে জলের মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভোলা। ভোলা জল দিতে এসেও নেহাকে অদ্ভুত নজরে দেখতে থাকে। এই পর্যায়ে নেহা তার দাদাকে তার বর্তমান অবস্থান না জানিয়ে একটি ভুল ঠিকানা দিয়ে দেয়, যেটা ভোলা শুনে ফেলে। ভোলা ছুটে আসে ঘনশ্যামের কাছে, যে তখন তার মায়ের সেবা করতে ব্যস্ত ছিল। ভোলা বলে, দাদা, মেয়েগুলো নষ্ট চরিত্রের, বাড়িতে মিথ্যা বলে এখানে এসেছে, আর কেউ জানেও না যে মেয়েগুলো এখানে আছে। অনেক দিন তো হয়ে গেল, আমি কি যাব? ভোলার চোখ থেকে কামনার আগুন ঝরে পড়ছিল। সে বারবার ঘনশ্যামের অনুমতি চাইতে থাকে, তবে কিছুক্ষণ ভাবার পরে ঘনশ্যাম তাকে নিষেধ করে দেয়। তো ভোলা মুখ নামিয়ে সেখান থেকে চলে যায়। ভোলা চলে যাওয়ার পরে লীলা বলে, তুমি যদি ভোলার খোরাক না দাও তবে ও কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। ঘনশ্যাম এবার বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে। মা ঘুমিয়ে গেলে মায়ের কপালে একটি চুমু দিয়ে সে বাইরের আউট হাউসে চলে যায়। এদিকে নতুন জায়গা হওয়ার কারণে অনুজার কোনো মতেই ঘুম আসছিল না। অনুজা জানলার দিকে তাকিয়ে ভোর হওয়ার অপেক্ষা করতে থাকে। একসময় অনুজা লক্ষ্য করে ঘনশ্যাম কোনো এক পুরুষের বডি বাড়ি থেকে বের করে আউট হাউসের দিকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যে তার শ্বাস বদ্ধ হয়ে আসার জোগাড় হয়। তবে অন্ধকার হওয়ার কারণে সে যে কোনো মানুষের বডি দেখেছে এই বিষয়ে নিশ্চিত ছিল না। সব মিলিয়ে এই বাড়ির পরিবেশ ভয়ানক হয়ে উঠতে শুরু করে। অনুজা তৎক্ষণাৎ নেহাকে ডেকে ওঠায় এবং বলে, আমাদের দ্রুত এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। তো তারা কোনোভাবে সবার চোখের আড়ালে সেই বাড়ির বাইরে চলে আসে। তবে বাড়ি যাওয়ার পরিবর্তে তারা গিয়ে পৌঁছায় সেই আউট হাউসে, আর যেটাই তাদের সর্বনাশের প্রধান কারণ হতে চলেছিল। সেই রুমের ভিতরে যেতে একটি হাড় হিম করা দৃশ্য তাদের সামনে আসে। মেঝেতে পড়েছিল একটি মানুষের রক্তাক্ত কাটা আঙুল। এবার তারা সেই রুম সার্চ করলে সেখানে একটি লোককেও দেখতে পায়। ব্যক্তিটি প্রায় মরণাপন্ন, আর এই লোকটি অন্য কেউ নয়, এ হলো সেই ইলেকট্রিশিয়ান যে মুভির শুরুতে এই বাড়িতে জল চাইতে এসেছিল। লোকটিকে দেখা মাত্রই দুইজনে ভয় পেয়ে আলাদা আলাদা রাস্তায় দৌড় দেয়। অন্ধকারে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ানোর জন্য তারা পথ হারায়, তবে একসময় একে অপরকে খুঁজে ফেলে। এরই মধ্যে জঙ্গলের কিছু ভয়ানক জন্তুর আওয়াজ শুনতে পায় তারা, যে কর্কশ আর্তনাদে প্রাণ ভয়ে তারা আবারও বাঁচার জন্য সেই ঘরের কাছেই চলে আসে এবং নিজেদের ফোন খুঁজতে শুরু করে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, তাড়াহুড়োর মধ্যে অনুজার ফোন বাইরে জলে পড়ে গিয়েছিল এবং নেহা তার ফোন সেই রুমেই রেখে এসেছিল যেখানে ভোলা তাদের থাকতে দিয়েছিল। তো তারা কোনোভাবে লুকিয়ে সেই রুমে গিয়ে পৌঁছায়। রুমে আসার পরে তারা নিজেদের পারিবারিক কিছু বিষয় আলোচনা করতে শুরু করে। তাদের কথোপকথনে আমরা জানতে পারি এই দুইজনও পারিবারিক হিংসার শিকার। অনুজার বাবা অনুজার মায়ের ওপরে খুব টর্চার করত, এমনকি নেহার বাবাও তার মায়ের ওপরে মারধর করত। বর্তমানে নেহার দাদা সেই একই কাজ নেহার সাথে করে। তো রাত কোনোভাবে তারা এক প্রকারের জেগেই কাটিয়ে দেয়। সকাল হতেই তারা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নেয়, কারণ আর এক মুহূর্ত এই বাড়িতে থাকা যাবে না। এই বাড়ি থেকে তাদের এখনই বেরোতে হবে। সকাল হতেই লীলা ঈশ্বরের কিছু বাণী পাঠ করতে শুরু করে এবং সেখানে পর্ণা বসে থাকে। সে আপন মনে একটি পিঁপড়ে নিয়ে খেলতে থাকে। আমরা দেখি পর্ণা বারবার সেই পিঁপড়ের রাস্তা ব্লক করছিল, যে দৃশ্যর একটি গভীর তাৎপর্য আছে, যেটা কাহিনী যত এগিয়ে যাবে তোমরা বুঝতে পারবে। নেহা এবং অনুজা বাড়ি থেকে বেরিয়ে যায়। তো ভোলা রীতিমতো তাদের আটকাবার চেষ্টা চালাতে থাকে। সে বলে, আরে জলখাবার তৈরি হয়ে গেছে, খেয়ে দিয়ে না হয়ে যাবেন। কিন্তু নেহা এবং অনুজা কোনো কথাই কান দেয় না।
এবার যখন মেয়ে দুটি সেখান থেকে চলে যেতে থাকে তখন লীলা তার ছেলেকে বলে ওঠে, তুমি ওদের আটকাবে না? ঘনশ্যাম মাথা নাড়িয়ে বলে যে না, সে তাদের আটকাবে না। এমন সময় লীলা বলে ওঠে, কাল যখন তুমি আউট হাউসে গিয়েছিলে মেয়ে দুটিও তোমাকে ফলো করে সেখানে গিয়েছিল। ব্যাস, এই কথা শোনার পরে ঘনশ্যাম বুঝে যায় যে তার কীর্তিকলাপ মেয়ে দুটি জেনে গেছে, আর তারা বাইরে গেলে নিশ্চিতভাবে পুলিশকে সবটাই জানিয়ে দেবে। এদিকে অনুজা এবং নেহা গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালাবার চেষ্টা করে, তো ঘনশ্যাম এবং ভোলা তাদের পিছু করতে শুরু করে দেয়। এবার দুর্ভাগ্যবশত কিছু দূর যাওয়ার পরেই অনুজার স্কুটি রাস্তায় আটকে যায়। গতরাতে বৃষ্টির কারণে সমস্ত মাঠ ভিজেছিল, যে কারণে অনুজা আর কোনোভাবেই তার গাড়ি স্টার্ট করতে পারে না। এই সুযোগটারই অপেক্ষা করছিল ঘনশ্যাম। ক্ষুধার্ত পশুর মতো সে ছুটে যায় তাদের দিকে এবং অনুজাকে মারধর করে তাকে বেঁধে দেয়। অন্যদিকে নেহা পালানোর চেষ্টা করলে ভোলা একটি পাথর ছুঁড়ে মারে, যেটা নেহার মাথায় গিয়ে লাগে এবং ফলস্বরূপ নেহাও পড়ে যায়। যখন অনুজা এবং নেহা নিজেদের চোখ খোলে তারা নিজেদের একটি বদ্ধ কামরায় দেখতে পায়। সেই রুমে ছিল একটি সিঁড়ি। সেই বরাবর যেতে অনুজা দেখে ঘনশ্যাম এবং ভোলা এই বাড়িতে ছোট্ট একটা আন্ডারগ্রাউন্ড বানিয়েছিল, যাতে এই রুমে তারা তাদের সমস্ত নৃশংস কাজগুলো সারতে পারে। নেহা সেই সিঁড়ি দিয়ে ওপরে ওঠে সেই রুমের দরজা জোরে জোরে ধাক্কা মারতে শুরু করে। এবার সেই আওয়াজে লীলা খুবই বিরক্ত হয়ে ওঠে। তো ভোলা মেয়ে দুটির জন্য চরম এক ওষুধের ব্যবস্থা করে। সে জল গরম করে ফুটন্ত জল জানলা দিয়ে মেয়েগুলির ওপরে ঢেলে দেয়। সে জলে নেহার সারা শরীর জ্বলে যায়। নেহা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাদের ছাড়বে না, ওরা আমাদের প্রাণে মেরে ফেলবে, আর কেউ জানতেও পারবে না যে আমরা এখানে আছি। অনুজা নেহাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে অনুজাকে বলে, আমি তো এখানে আসতে চাইনি, তুই জোর করে আমাকে এখানে নিয়ে এসেছিলিস। কিন্তু অনুজাই বা কোথায় জানতো যে তারা এই রকম বিপদের মুখে পড়বে। এদিকে অনুজার হবু বর তার খোঁজে তার বাড়িতে আসে, কারণ 2 দিন ধরে অনুজা তার ফোন ধরছিল না। এবার তখনই সেখানে নেহার ভাইও চলে এসেছিল। অজিত বিনা কারণে অনুজাকে গালিগালাজ করতে শুরু করে। সে বলে, 3 মাস ধরে আমার বোন তোর হবু বইয়ের সাথে ঘুরছিল, না জানি ও আমার বোনকে কোথায় নিয়ে গেছে। তো অজিত ক্রমাগত অনুজার সমস্ত রাগ তার হবু বরের প্রতি বের করতে শুরু করে। এদিকে অনেকটা সময় কেটে যায়, কিন্তু অনুজা এবং নেহা এই রুম থেকে বের হতে পারে না। এই পর্যায়ে অনুজার কেন জানি না মনে হয় যে নিশ্চয়ই পর্ণা ঘনশ্যামের স্ত্রী নয়, সে হয়তো তাদের মতোই কোনো শিকার যাকে ঘনশ্যাম এবং ভোলা আটকে রেখেছে। আর যখনই পর্ণা বাচ্চার জন্ম দিত এরা সেই বাচ্চাটাকে মেরে ফেলতো। এটা আন্দাজ লাগানোর পরে অনুজা একটা প্ল্যান বানায়, আর সে ওপরে গিয়ে দরজাটি ক্রমাগত ধাক্কা মারতে শুরু করে। সেই আওয়াজ শুনে ভোলা এবং ঘনশ্যাম সেই রুমে আসে। তারা আসা মাত্রই অনুজা তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাতে লাভ কিছু হয় না। ভোলা এবং ঘনশ্যাম খুব খারাপভাবে দুটি মেয়েকে মারতে শুরু করে দেয়। তাদের আর্তনাদ এই রুমের মধ্যেই হারিয়ে যায়। বাঁচার জন্য এক পর্যায়ে নেহা ঘনশ্যামের পা ধরে বসে এবং পর্ণা এই সব কিছুই দরজার বাইরে বসে দেখছিল, কিন্তু কিছু করার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই তার মধ্যে ছিল না। তো যাই হোক, এই মারধরের কারণে ঘনশ্যামের হাতে আঘাত লাগে এবং রক্ত পড়তে শুরু করে। ঘনশ্যাম মেয়ে দুটিকে মেরে তার মায়ের কাছে এলে মা ভোলাকে বলে, যা তাড়াতাড়ি রান্নাঘর থেকে হলুদ নিয়ে আয়। তো বিষয় হলো লীলা খুবই জঘন্য মানসিকতার মেয়ে। ছেলে যতই নোংরা কাজ করুক না কেন, লীলা সর্বদাই তার ছেলেকে সাপোর্ট করত। মূলত ছেলেকে অনেক ক্ষেত্রে খারাপ কাজ করতে বাধ্য করত লীলা নিজেই। লীলা বুঝতে পারে যে তার ছেলের এখন কি প্রয়োজন। সে পর্ণাকে ইশারা করে ওপরে যেতে বলে। উপরে যেতেই ঘনশ্যাম পর্ণাকে ভোগ করতে শুরু করে দেয়। পর্ণা অবলীলায় সব কিছুই সহ্য করতে থাকে। সে যেন এই সব কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। যখন ঘনশ্যাম পর্ণার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে তখনও পর্ণা একটি পিঁপড়ের সামনের রাস্তা অবরুদ্ধ করতে শুরু করেছিল। এই দৃশ্যের অর্থ হলো পর্ণা দীর্ঘ সময় ধরে এই পরিবেশেই থেকে এসেছে। আজ নেহা এবং অনুজা প্রথম নয়, এর আগেও তারা আরও অনেক মানুষকে কয়েদ করে তাদের ওপরে টর্চার চালিয়েছে। আর একবার এই বাড়ি থেকেও এলে এখান থেকে ফেরা যায় না। আর সেই বিষয়ের প্রভাব পর্ণার ওপরেও পড়েছিল। শারীরিক অক্ষমতায় সে কোনো মানুষকে তো কয়েদ করতে পারে না, তাই সে পিঁপড়েদের কয়েদ করত। কিছু সময় পরে রাত নেমে আসে। লীলা ভোলাকে বলে, মেয়েদের খেতে দিয়েছিলে?
কিন্তু ভোলা বলে তুমি যে বলেছিলে ওদের খেতে দিলে গায়ের জোর বেড়ে যাবে, সেই কারণে খেতে দিইনি। কিন্তু লীলা বলে আরে খাবার না দিলে ওরা মরে যাবে। এদিকে ঘনশ্যাম ওই দুইজনের হাত বেঁধে সেই দড়ি গলার সাথে জড়িয়ে দিয়েছিল, অর্থাৎ কোনোভাবে যদি মেয়ে দুটি সামান্য লাফানোর চেষ্টা করে তখন সেই দড়ি তাদের গলার ফাঁস হয়ে শ্বাসরুদ্ধ করবে। এবার লীলার কথা মতো ভোলা খাবার নিয়ে সেই রুমে আসে এবং সবার প্রথম সে নেহাকে খাবার খাওয়াতে শুরু করে। নেহার মুখে খাবার দিতে দিতে সে নেহাকে খুব খারাপভাবে স্পর্শ করতে শুরু করেছিল, কিন্তু অনুজা বসে থাকার পাত্র ছিল না। সে ভোলাকে আক্রমণ করে বসে। শিকারের মুখ থেকে শিকার কেড়েছে অনুজা। তো রেগে গিয়ে ভোলা অনুজার গলা টিপে তাকে মারতে যায়। অনুজা এক পর্যায়ে আনকনসিয়াস হয়ে গেলে ভোলা সেখান থেকে চলে যায়। এবার ভোলা চলে যাওয়ার পরে যখন অনুজার জ্ঞান ফেরে, সে একটি তেলের কৌটো খুঁজে পায়। অনুজা সেই তেল কোনো মতে তার হাতে লাগিয়ে নেয়। এবার হাত পিচ্ছিল হতেই সেই তার হাতের বাঁধন খুলে ফেলে, আর তারপরে নেহার হাতের বাঁধনও খুলে দেয়। সেই রুমের মধ্যে ঘুরতে ঘুরতে সেখানে একটি ছোট্ট টানেল দেখতে পায় তারা, যে টানেলে পর্ণার সমস্ত বাচ্চাদের ফেলে মারা হয়েছিল। তো এই দুইজন সেই টানেল দিয়ে বাইরে চলে আসে। সেই টানেল দিয়ে বাইরে এসে নেহা একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে, আর তারপরে অনুজা সেই টানেল থেকে বেরিয়ে আসে। তবে ভোলা অনুজাকে বেধড়ক মারায় সে সোজা করে চলতেও পারছিল না। অনুজাকে এইভাবে যেতে পর্ণা দেখে ফেলে। অনুজা কোনো মতে সেই আউট হাউসে চলে আসে যেখানে সেই ব্যক্তিটিকে বেঁধে রাখা হয়েছিল। এখানে এসেই অনুজা সেই ব্যক্তির হাত পা খুলে দেয়। অনুজা লোকটিকে বলে আপনি এখানেই থাকুন, আমি কিছুক্ষণ পর এসে আপনাকে নিয়ে যাব। লোকটি অনুজাকে বলে যেদিন পর্ণার বাচ্চা হয়েছিল সেই দিন থেকে এই লোকটি এখানেই আছে। এবার বিপত্তি বাধে যখন অজিত তার বোনের ফোন ট্র্যাক করে এখানে চলে আসে। সে ভোলাকে জিজ্ঞাসা করে এখানে কি দুটো মেয়ে এসেছিল, কিন্তু ভোলা খুব সহজভাবে মিথ্যা বলে দেয়। সে বলে কই না তো, এখানে তো কোনো মেয়ে আসেনি। নেহা জানতেও পারে না যে তার দাদা তাকে নিতে এখানে এসেছে। যাই হোক, জিজ্ঞাসাবাদ করে অজিত সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই অজিতের নজর যায় নেহার লকেটের উপরে, যেখানে নেহার ফটো লাগানো ছিল। এই লকেট দেখে অজিতের মনে সন্দেহ জন্মায়। সে আবারও ঘনশ্যামের কাছে আসে এবং প্রচণ্ড রেগে তাকে জিজ্ঞাসা করে বল আমার বোন কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস ওকে। আর তখন গিয়ে নেহা তার দাদার আওয়াজ শুনতে পায়। নেহা গাড়ি থেকে নেমে তার দাদাকে চিৎকার করে ডেকে ওঠে। আর এই কয়েক সেকেন্ডের মধ্যেই ভোলা একটি পাথর দিয়ে অজিতের মাথা থেতলে দেয়। ভোলা সেই পাথর দিয়ে ক্রমাগত অজিতের মাথায় আঘাত করতেই থাকে এবং ঘনশ্যাম শেষ পর্যায়ে একটি বড় পাথর অজিতের মাথায় সজোরে বসিয়ে দেয়। অজিতের মাথা বিভৎসভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। চোখের সামনে দাদার এমন নৃশংস দৃশ্য দেখে নেহা তো পুরোপুরি হতবাক। তার মুখ থেকে কোনো কথাই বের হয় না। আর এই সুযোগে ভোলা নেহাকে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে আসে। এবার তারা যখন অনুজাকে খুঁজতে শুরু করে তখন পর্ণা ইশারা করে ঘনশ্যামকে দেখায় যে অনুজা আউট হাউসে আছে। ঘনশ্যাম অনুজাকে খুঁজতে খুঁজতে সেই আউট হাউসে গিয়ে পৌঁছায়। ঘনশ্যাম অনুজাকে ধরতেই যাবে তখন সেই ইলেকট্রিশিয়ান ঘনশ্যামকে আটকাবার চেষ্টা করে। তখন ঘনশ্যাম আর একটি মুহূর্ত দেরি না করে একটি রড সেই ব্যক্তির মাথায় বসিয়ে দেয়। ঘটনাস্থলে লোকটি নৃশংসভাবে মারা যায়। অনুজা কোনোভাবে তার হাত থেকে পালিয়ে দৌড়াতে শুরু করে এবং তখন ঘনশ্যামও তার হাতে ছুরি নিয়ে অনুজার পিছনে ধাওয়া হয়। তবে অনুজার নাগাল পায় না। ঘনশ্যামের কাজ সহজ করতে ভোলা একটি গুলটি নিয়ে পাথর ছুঁড়ে মারে অনুজার মাথায়। তো অনুজা সেখানেই পড়ে যায় আর ঘনশ্যাম অনুজাকে ধরে ফেলে। এই পর্যায়ে আমরা এই বাড়ির একটা ওভারভিউ দেখতে পাই। বাড়িটি জনসঙ্গম থেকে বহু দূরে ছিল। আশেপাশে বাড়ি থাকা তো অনেক দূরের কথা, কোনো মানুষের আসা যাওয়াও ছিল না। দুইজনকে বাড়ির ভেতরে নিয়ে এসে ঘনশ্যাম ভোলাকে পারমিশন দিয়ে দেয়। তো ভোলা খুশিতে পাগল হয়ে যায়। কামনার আগুন তার মধ্যে এতটাই জ্বলছিল যে সেই খুশিতে সে কান্না করে ফেলে। ভোলা প্রথমেই চলে যায় স্নান করতে। সেজে গুজে রেডি হয়ে সে চলে আসে নেহার কাছে এবং নেহার ওপরে শুরু করে অকথ্য শারীরিক নির্যাতন। নেহা বাধা দিলে ভোলা ক্রমাগত তাকে থাপ্পড় মারতে শুরু করে, যে কারণে এক পর্যায়ে নেহা তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে এবং তখনই ভোলা খুব নির্মমভাবে নেহাকে ভোগ করে। এ যেন এক পাশবিক দৃশ্য। নেহার মধ্যে প্রতিরোধ করার কোনো ক্ষমতাও ছিল না। এদিকে সেই সময় ঘনশ্যাম আসে অনুজার কাছে এবং শাস্তিস্বরূপ একটি ধারালো ব্লেড দিয়ে অনুজার একটি কান কেটে ফেলে।
অকথ্য যন্ত্রণায় অনুজার প্রাণ যেন বেরিয়ে আসে। ঘনশ্যাম অনুজার চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নেহার রুমের বাইরে নিয়ে আসে, যাতে সে নিজের চোখে নেহার এই অবস্থা হতে দেখতে পারে। নেহার মধ্যে কোনো সেন্স না থাকার সত্ত্বেও ভোলা তাকে ভোগ করে যায়। এই দৃশ্য যে কোনো মানুষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। এক পর্যায়ে ভোলা নেহাকে বলে, চল চিৎকার কর, তুই চিৎকার করলে তবেই না মজা। তবে নেহা ততক্ষণে শারীরিক এবং মানসিক দুইভাবেই ভেঙে পড়েছিল। ভোলা নেহার গালে একটি চুমু দিয়ে বলে, বেশ, তবে এখন এই অবধি, কিছুক্ষণ পরে আবার আসছি। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি রাত হলে নেহার গোপন অংশে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং সেই সঙ্গে শুরু হয় ব্লিডিং। নেহা একটি লোহার ধারালো টুকরো তুলে নেয় এবং সে তার হাতের শিরা কেটে ফেলে। আসলে নেহা বুঝতে পেরেছিল যে সে জীবিত থাকলে এই অত্যাচার দিন দিন আরও তীব্র হবে, তাই সে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু নেহার সাথে হওয়া অন্যায়ের পরে অনুজার মনে খেলা করে প্রতিশোধের আগুন। সে ঠিক করে নেয় যে সে আর এসব কিছু সহ্য করবে না এবং নেহাকে নিয়ে এই বাড়ি থেকে বের হবেই। অনুজা যেমন করে হোক জানলা দিয়ে বাইরে লাফ দেয়। এদিকে ভোলা আবারও সম্ভোগের নেশায় নেহার কাছে আসে এবং দেখে যে নেহা তার হাতে শিরা কেটে ফেলেছে। তো ভোলা নেহার হাতে একটি ব্যান্ডেজ বেঁধে তার গালে একটি চুমু দিয়ে চলে যায়। ঠিক তখনই ভোলা দেখে অনুজা তাদের গোয়ালে আগুন লাগিয়ে দিয়েছে, যে কারণে বাকি পশুর সাথে লক্ষ্মীও পুড়ে মারা যায়। এই আগুন দেখে ঘনশ্যাম চিৎকার করে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে। তো ভোলা রেগে গিয়ে সেই আউট হাউসে গিয়ে একটি ছুরি নিয়ে অনুজাকে মারার জন্য ধাওয়া হয়। আউট হাউস থেকে বাইরে এলে ভোলা গভীর অন্ধকার ভেদ করে একটি টর্চের আলো দেখতে পায়। সে নিশ্চিত হয়ে যায় যে অনুজা ওই রাস্তা বরাবরই ছুটেছে। তো ভোলাও সেই আলো অনুসরণ করে সেই রাস্তায় ছুটতে শুরু করে। এদিকে নেহাকে একা পেয়ে পর্ণা নেহার কাছে আসে এবং তাকে জল দেয়। তো নেহা পর্ণার কাছে অনুরোধ করে বলে, দয়া করে আমাকে এখান থেকে বের হবার একটা রাস্তা বলে দাও। কিন্তু পর্ণা বলে, না, আমি এমনটা করতে পারবো না, এমন করলে আমার বাবা আমাকে মারবে। অর্থাৎ ঘনশ্যাম পর্ণার স্বামী নয়, সে হলো তার বাবা। আর ঘনশ্যাম এতটাই বিকৃত মানসিকতার যে সে তার নিজের মেয়েকেই ভোগ করত। পর্ণা তার বাবার চাহিদা পূরণ না করলে ঘনশ্যাম তার মেয়ের ওপরে চালাতো নানান পাশবিক অত্যাচার, এমনকি দিনের পর দিন তাকে খাবার দেওয়াও বন্ধ করে দিত। সুতরাং পর্ণা নিরুপায়, সে বাবার ভয়ে নেহাকে সেই রুমে বন্ধ করে বাইরে চলে যায়। কিন্তু নেহাকে কাঁদতে দেখে পর্ণা আবারও ফিরে আসে এবং তার রুমের দরজা খুলে দেয়। অর্থাৎ ইনডাইরেক্টলি সে নেহাকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে ভোলা অনুজার পিছনে ধাওয়া হয়, তবে সে অনুজার নাগাল পায় না। তবে এক পর্যায়ে অনুজা একটি গাছের মোটা ডাল দিয়ে সেই অন্ধকারের মধ্যেই ভোলাকে পেটাতে শুরু করে। অনুজার রাগ যখন তাতেও শান্ত হয় না, সে ভোলার হাত থেকে চাকু কেড়ে নিয়ে সেটা ভোলার বুকেই বসিয়ে দেয়। ইতিমধ্যেই সেখানে সেই হিংস্র পশুগুলোর আর্তনাদ শোনা যায়। অনুজা দ্রুত সেই বাড়ির উদ্দেশ্যে ফিরে আসে এবং আমরা দেখি যে সেই হিংস্র জানোয়ারগুলো ভোলাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। তো এদিকে ভোর হয়ে আসে এবং নেহাও কোনোভাবে ঘর থেকে বাইরে চলে আসে। তবে অনুজার প্রতিশোধ এখনও শেষ হয়নি। অনুজা এই পুরো পরিবারকে একটা উচিত শিক্ষা দিতে চায়। সে ঠিক করে নেয় যে সে ঘনশ্যামকে প্রাণে মেরে ফেলবে। তো তারা অতি সন্তর্পণে সেই বাড়িতে চলে আসে। এই পর্যায়ে আমরা দেখি ঘনশ্যাম ইতিমধ্যেই জানতে পেরে গিয়েছিল যে ভোলা মারা গেছে। মায়ের সাথে গল্প করাকালীন ঘনশ্যামের মনে হয় যে এই বাড়িতে নিশ্চয়ই কেউ এসেছে। সে বাইরে এলে অনুজা তার উপরে আক্রমণ করে বসে, যেটার জন্য ঘনশ্যাম মোটেও প্রস্তুত ছিল না। অন্যদিকে নেহার একটি কোপে প্রাণ হারায় লীলা। এদিকে প্রবল হাতাহাতির মধ্যে অনুজা ঘনশ্যামকে 3 তলার বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় এবং মৃত্যু যন্ত্রণায় ঘনশ্যাম প্রথমবার মা বলে চিৎকার করে ওঠে। সেই সত্যি তার 5 বছরের মৌন ব্রত তো ভেঙেই গেল, সেই সঙ্গে এই নরপিশাচকে তার জীবনের মায়াও ত্যাগ করতে হলো। অবশেষে অনুজা এবং নেহা এই নরক থেকে মুক্তি পায় এবং তারা পর্ণাকেও সেই বাড়ি থেকে মুক্ত করে। কাহিনীর শেষ পর্যায়ে স্ক্রিনে কতগুলো কথা ভেসে ওঠে। আমরা জানতে পারি সম্পূর্ণ কাহিনী একটি সত্য ঘটনার উপরে আধারিত। ঘনশ্যাম এবং তার পরিবার এখানে 20 বছর ধরে বসবাস করছিল এবং পর্ণা এই অবধি 8টি বাচ্চার জন্ম দেয়, যার মধ্যে 7 জনকে ঘনশ্যাম নিজেই মেরে ফেলে
আর একটি বাচ্চা মৃত অবস্থায় জন্মেছিল। ভোলা এবং ঘনশ্যাম মিলে এই পর্যন্ত ১৩ জনকে প্রাণে মেরে ফেলেছে। এর মধ্যে ভোলা ৯ জন মেয়েকে ভোগ করেছে এবং তাদের মধ্যে প্রথম শিকার ছিল পর্ণার মা সাবিত্রী। একমাত্র অনুজা এবং নেহাই তাদের হাত থেকে বাঁচতে পেরেছে। তো মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কিভাবে একটি পরিবার জনসমক্ষের আড়ালে থেকে ভয়াবহ ক্রাইমের পরিণতি দিয়ে আসছিল। তবে তাদের এমন কাজ করার পিছনে আসল উদ্দেশ্য আমরা জানতে পারি না। গল্পে কোথাও না কোথাও অনুজার অতিরিক্ত পাকামি তাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। প্রথমবার বাড়ি রহস্যজনক মনে হওয়ার পরেও কৌতূহলবশত সেই বাড়িতে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি। এক্ষেত্রে নেহার অনিচ্ছাকেও সে মান্যতা দেয়নি। দ্বিতীয়ত, তারা যখন প্রথমবার সেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, তাদের আউট হাউসে যাওয়া উচিত হয়নি। তো অতিরিক্ত কৌতূহল অনেক সময় মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায়। এই কাহিনী সেটারই প্রমাণ। তাহলে চলো আজ এই অবধি, পরের দিন আবারও একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে হাজির হব। টিল দেন, টেক কেয়ার।